বিয়ের 10 বছর আমি নিঃসন্তান ছিলাম। ডাক্তার বলেছিল কখনোই মা হতে পারবো না। আশাও ছেড়ে দিয়েছিলাম। আমার স্বামীর সাথে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। আমি বুঝতাম সে সন্তান চায় যে কোনো উপায়ে, কিন্তু সেই উপায় মুখ ফুটে আমাকে বলতে পারতো না, কারণ আমার বড় ভাইয়ের অধীনে সে চাকরি করে। আমি নিজে প্রস্তুত করলাম, ওকে বললাম তুমি দ্বিতীয় বিয়ে করো, কিন্তু কোনো দিনই পেরে উঠতে পারলাম না। বুক ভারী হয়ে আসতো কষ্টে। এভাবেই রসকসহীন জীবন কাটছিল রোবটের মতো। হঠাৎ একদিন অনুভব করলাম মাতৃত্বকালীন লক্ষণগুলো আমার মধ্যে দৃশ্যমান। টেস্টের রেজাল্টও পজিটিভ আসলো। আমি এত খুশি হয়েছিলাম, আমার চেয়ে আরও বেশি খুশি হয়েছিল আমার স্বামী। দেখতে দেখতে আমাদের একটা পুত্র সন্তান হয়। অপারেশন থিয়েটারে আদো হল্লো শুনতে পাচ্ছিলাম। ডাক্তার নার্স ওরা বলাবলি করছে বেবির শরীরে তাপমাত্রা অতি বেশি কেন। আমি বেশিক্ষণ ওদের কথা শুনতে পারলাম না। বাবুর কান্নার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। একটু পর যখন ওকে নিজের চোখে দেখলাম, আমি অবাক হয়ে রইলাম। এত সুন্দর শিশু মা আমি। ওর চোখ দুটো গাঢ় সবুজ রঙের। বেশিক্ষণ এক নাগাড়ে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। তবুও আমি তাকিয়ে থাকি। সত্যি ওর শরীর অনেক গরম ছিল। আমার মনে হচ্ছিল যেন আমার হাত পুড়ে যাচ্ছে। তবুও আমি ওকে ছাড়ছিলাম না, বুকে জড়িয়ে ধরে রাখতাম। ওর নাম রেখেছিলাম শুভ। শুভ হওয়ার পর আমার স্বামী আমার মধ্যকার সমস্ত সমস্যার সমাপ্তি ঘটে। খুব সুখী মনে হতো আমার নিজেকে। কিন্তু শুভ যতই বড় হচ্ছিল ততই ওকে আমার অস্বাভাবিক লাগতো। এমনিতে তো ওর গায়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতো। যে কেউ ওকে ছুঁইলে বলতো এ মা, বাচ্চার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এছাড়াও শুভ অন্য বাচ্চাদের সাথে মিশতো না। একা একা আয়নার সামনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো। এটা অবশ্য আমি কিছু মনে করতাম না, কারণ বাচ্চা মানুষ একাই কথা বলে। কিন্তু খানিকটা বড় হওয়ার পরও ওর আয়নার রোগ গেল না। যদিও এখন আর কথা বলে না একা একা, কিন্তু আয়নার দিকে তাকিয়ে থাকে। আমার মা মজা করে বলতো আমার নাতি নিজের রূপে নিজেই পাগল, কিন্তু আমার ভাল লাগতো না। দিনের বেলায় ও বেশিরভাগই ঘুমোতো, খুব চুপচাপ থাকতো, একেবারেই কম কথা বলতো। আর ওর আব্বাকে একদমই পছন্দ করতো না, এমনকি বাবাও ডাকতো না। ওই মনে হয় একমাত্র শিশু যে 5 বছরের বয়সেও মাকে রেখে আলাদা করে ঘুমোতে চাইতো না। 6 বছর বয়সে ওকে আমি আলাদা করে দিলাম। ভাবলাম রাতে ভয় পেয়ে আমার কাছে চলে আসবে, কিন্তু আসলো না। আমি ওকে ভূতের ভয় দেখাতাম, বলতাম একা ঘুমালে তোমার কাছে ভূত আসবে। ও বলতো আমি ভয় পাই না মা। মাঝরাতে ওর ঘরে গেলেও দেখতাম ও জেগে আছে, আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে বকতাম, ও ঘুমোতে যেত বিছানায়, কিন্তু আমার মনে হতো ও ভান ধরছে, আসলে ঘুমায় না। ওর আচরণে আমি খুবই বিরক্ত হতাম। সবচেয়ে বেশি বিরক্ত হতাম ওর কথাবার্তায়। বকতাম ওকে। একদিন ওর বাবা বাসায় ফিরতে দেরি করেছে, ফোনও বন্ধ। আমি দুশ্চিন্তা করছিলাম, আর ও আপন মনে আয়নার সামনে বসে হাসছে। ওর বয়স তখন 13 বছর বয়স। সে ছেলে নিশ্চয়ই এত ছোট না যে বাবা ফিরছে না তাতে ওর দুশ্চিন্তা হচ্ছে না। আমি ওকে জিজ্ঞেস করলাম, শুভ, তোর কি বাবার জন্য চিন্তা হচ্ছে না? ও বলল, না, তোমার জন্য হচ্ছে। আমি অবাক হয়ে কারণ জানতে চাইলে ও বলল, কারণ বললে তুমি আমার উপর রাগ করবে। তবে একটা কথা শোনো, আজকে তোমার স্বামী তোমার জন্য রেইনবো কেক আনবে, কিন্তু ওইটা তুমি খেও না। শুভর কথা শুনে আমার খুবই রাগ হলো। তোমার স্বামী কী ধরনের ভাষা শুভ? বাবা বলতে পারিস না? শুভ নিরুত্তর। আমি ওকে পাল্টা প্রশ্ন করলাম, তোর বাবা রেইনবো কেক আনবে এটা তোকে কে বলেছে? ও বলল, আমি জানি। ওর এমন আধ্যাত্মিক কথাবার্তা আমি অভ্যস্ত, তাই আর জিজ্ঞেস করলাম না যে সে কীভাবে জানে, কারণ আমি জিজ্ঞেস করলে সে উত্তর দিবে না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তোর বাবা কেক আনলে আমি খাবো না কেন? তুই আমাকে কারণ না বললে আমি কিন্তু খাবই। শুভ নির্লিপ্তভাবে বলল, কেকের মধ্যে বিষ মিশিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। আমি দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলাম, আমাকে কেন মারবে? শুভ আগের মতোই ভাবলেশহীনভাবে বলল, কারণ উনি রিমি নামের একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে। তোমাকে পথ থেকে সরিয়ে ওর সাথে বিয়ে করবে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কষিয়ে শুভর গালে একটা চড় মারলাম। বললাম,
আর একটা ফালতু কথা বলবি না। রেইনবো কেক এ শহরে পাওয়া যায় না। তার উপর রাত বাজে 12টা। শুভ কিছুই বলল না, খালি আয়নার দিকে তাকিয়ে রইল। খানিক বাদে কলিং বেল বাজলো। দরজা খুলে দেখি শুভর বাবা এসেছেন। জিজ্ঞেস করলাম, তোমার ফিরতে এত লেট হলো কেন? আর ফোন ধরনি কেন? সে বলল, আমার কলিগ আসাদের বাসায় গিয়েছিলাম, আজ ওর বিবাহ বার্ষিকী ছিল। তুমি তো এমনিতেও কোথাও যাও না, তাই তোমাকে বলিনি। আর ফোন হ্যাং হয়ে গিয়েছিল, একটু আগেই ঠিক হয়েছে। বাসার কাছে ছিলাম, তাই তোমাকে আর ফোন করিনি। বলেই শার্ট খুলে হাত মুখ ধুতে গেল। তখন শার্টের বুক পকেটে থাকা ওর ফোন বেজে উঠল। আমি রিসিভ করলাম। ও পাশে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। আমি বললাম, আপনি কে? সে বলল, আমি রিমি। সাদিক ভাই ঠিক মতো বাড়ি ফিরেছে? আমি একটা ধাক্কার মতো খেলাম। শুভ তো রিমি নামের কারোর কথাই বলেছিল। ততক্ষণে শুভর বাবা চলে এসেছেন আমার সামনে। এসে ফোন নিয়ে তার ঠিকভাবে ফিরের কথা বলে রেখে দিল। বলল, রিমি আমার কলিগ আসাদের বউ। আমি নিজেকে সামলালাম। ছি, এসব কি ভাবছি। তখন হঠাৎ শুভর বাবা বলল, ও আচ্ছা, ভুলেই গিয়েছিলাম, তোমার জন্য রেইনবো কেক এনেছি, আমার ব্যাগে দেখো। আমি ওর কথা একটা ধাক্কার মতো খেলাম। রেইনবো কেক দেখে আমি সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কেউ যেন আমার শ্বাস প্রশ্বাস আটকে দিয়েছিল। আমি শুভর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। শুভর বাবা বলল, কি হলো, এমন করছো কেন? কেকটা খাও। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। আমাকে কেক খাওয়ানোর এতই তাড়া? হবে না কেন? আমি যত তাড়াতাড়ি মরবো ততই তো তোমার লাভ। আমাকে বিষ মেশানো কেক খাইয়ে রিমিকে বিয়ে করবে। শুভর বাবা বলল, কি বলছো এসব পাগলের মতো? আর রিমি এলো কোথা থেকে? আজকেই আমি রিমিকে জীবনের প্রথম দেখলাম। আর কেকে বিষ থাকবে কেন? আমি শুভর বাবা কোনো কথার বিশ্বাস করতে পারলাম না। রাগে কাঁপতে কাঁপতে বললাম, আমি এক্ষুনি পুলিশে কমপ্লেন করব। হয়তো আমি সেদিন সত্যিই থানায় ফোন করতাম, কিন্তু তার আগেই সাদিক নিজেই আমার সামনে রেইনবোকে খেয়ে ফেলল। বলল, কই বিষ? আমার কিছু হয়েছে কি? তখন আমি স্তম্ভিত ফিরে পেলাম। সাদিক তার বন্ধু আসাদকে ফোন করলো, বলল রিমিকে দিতে। তখন রিমিকে খোলাখুলি সব বলল। এসব শুনে রিমি কান্না করে দিল। আসাদও রাগারাগি করলো তার বউয়ের নামে এমন অপবাদ দেওয়ার জন্য। সাদিক এবার আমাকে রাগী কণ্ঠে জিজ্ঞেস করলো, কে বলেছে তোমাকে এসব? শুভ বাদরটা বলেছে। আমি অস্বীকার করলাম, কারণ এর আগেও শুভর এমন উদ্ভট কথা বলে সাদিকের কাছে শাস্তি পেয়েছি। তাই আমি আর আজকে ওকে বিপদে ফেলতে চাই না। যা শাস্তি দেয়ার আমি পরে দিব। আমি সাদিকের কাছে ক্ষমা চাইলাম, কাঁদলাম, ব্যাপারটা বাড়াতে দিলাম না। পরদিন শুভকে জেরা করার জন্য ওর রুমে গেলাম। দেখলাম দরজা বন্ধ। কান পেতে রইলাম ওর রুমে কি দেখলাম, খুব কাঁদছে, বিলাপের মতো, আর কি যেন বলছে। সব কথা বুঝতে না পারলেও খানিক যেটা আমি বুঝলাম তা হলো, ও কারো কাছে আরেকটা সুযোগ চাইছে। কাঁদতে কাঁদতে বলছে, আমাকে আরেকটা সুযোগ দিন। কাকে বলছে এসব? ও তো ফোন নেই। আমি ওর রুমের ডুপ্লিকেট চাবি নিয়ে এসে আস্তে দরজা খুললাম। দেখলাম ওর ঘরে থাকা বড় আয়নাটার সামনে ক্ষমা চাওয়ার ভঙ্গি করে বসে আছে আর কাঁদছে। আমি ওকে ডাকলাম, শুভ, তুই এমন করছিস কেন? শুভ আমাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। সেদিনের পর থেকে ওর আয়নার রোগ সেরে গেল, আর আয়নার সামনে বসে থাকে না। রোজ স্কুলে যায়, বাড়ি ফিরে হোমওয়ার্ক করতে বসে, আর 5টা বাচ্চার মতোই, তবে খুবই বিষণ্ণ হয়ে থাকে সবসময়। এইভাবে মাস 6 কাটার পর আমি জোর করে ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। খুব নামকরা ডাক্তার উনি। গিয়ে দেখলাম আরও বেশ কিছু পেশেন্ট আমাদের মতোই অপেক্ষা করছে। ডাক্তার শুভর সাথে একা কথা বলতে চাইলেন, তাই আমি ওয়েটিং জোনে বসলাম। আমার পাশে বসে থাকা ভদ্রমহিলার সাথে টুকটাক গল্পও হলো। উনি জানালেন ওনার মেয়ের জন্য এসেছেন। মেয়েটার নাম সারিনা। মেয়েটা নাকি ইদানিং হঠাৎ হঠাৎ খুব কান্নাকাটি করে, কিন্তু কারণ জিজ্ঞেস করলে সে বলে জানি না। খুব কান্না আসে, কিন্তু কেন আসে জানি না। কান্না করার কথা পরে অস্বীকার করে। ভদ্রমহিলা আমাকে হাতে ইশারা করে ক্লিনিকের বারান্দায় দাঁড়িয়ে থাকা এক কিশোরীকে দেখালো। দেখলাম
আমার শুভর বয়সী মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, একদমই স্বাভাবিক দেখাচ্ছে। এর মধ্যে শুভ ডাক্তারের কেবিন থেকে বের হলো। হঠাৎ শুভ বারান্দার দিকে তাকিয়ে দৌড়ে শারিনা নামক মেয়েটার দিকে ছুটে গেল। আমি আর শারিনার মাও পিছনে পিছনে গেলাম। শুভ এগিয়ে শারিনার হাত ধরে ফেলল, বলল, আমাকে চিনতে পারছো? শারিনা এমন আকস্মিক ঘটনায় ভয় পেয়ে গেল। সে বলল, না, আমি তোমাকে চিনি না, হাত ছাড়ো। কিন্তু শুভ বারবার চিৎকার করে একই কথা বলতে যাচ্ছে যে মেয়েটা তাকে চিনা উচিত। ততক্ষণে ক্লিনিকের 2 কর্মচারী এসে শুভর হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু 2টা প্রাপ্তবয়স্ক লোক কিছুতেই ওর সাথে পেরে উঠছিল না। ও ধাক্কা দিয়ে লোকগুলোকে ফেলে দিল। এদিকে শারিনা ভয়ে কাঁদতে শুরু করলো। এমন সময় ডাক্তার ফাতেমা নিজে কেবিন থেকে বেরিয়ে এসে শুভকে বলল, শুভ, তুমি ওর হাত ছাড়ো, ও তো আর পালিয়ে যাচ্ছে না। তুমি আগে বলো, তুমি ওকে কীভাবে চেনো? তোমার বন্ধু? তোমার ক্লাসে পড়ে? শারিনার মা বলল, না না, আমার মেয়ে তো গার্লস স্কুলে পড়ে। শুভ বলল, আমি সত্যি ওকে চিনি। ডাক্তার ফাতেমা বলল, আচ্ছা, চিনলে প্রথমে বলো তো ওর নাম কি? এবার শুভ চুপ হয়ে রইল, অসহায়ের মতো তাকালো। শারিনার হাত ছেড়ে দিয়ে বলল, চলো মা, বাড়ি যাব। শারিনার মা ইচ্ছে মতো শুভকে বকল। ডাক্তার ফাতেমা আমাকে 5 মিনিটের জন্য তার কেবিনে ডাকলেন। বললেন, আপনি ঘাবড়াবেন না, নতুন নতুন টিনেজে পা দিয়েছে, এই বয়সে কাউকে ভালো লাগা স্বাভাবিক। এই মেয়ের চেহারার সাথে হয়তো ওর কোনো বান্ধবীর সাথে মিল আছে। আমি অবাক হয়ে গেলাম। বললাম, আমার একটা বাচ্চা, ও কোনো মেয়ের দিকে তাকায়ও না। আপনি কি বলছেন এসব? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বলল, 14 বছরে কেউ বাচ্চা থাকে না। আপনি ওর দিকে আরও ভালো করে খেয়াল করুন। আমি আর শুভ রিক্সায় করে বাড়ি ফিরছি। ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করব, কিন্তু কিভাবে করব বুঝতে পারছিলাম না। হঠাৎই শুভ বলল, আচ্ছা মা, তুমি কি তোমার স্বামীকে অনেক ভালোবাসো? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কত তোমাকে শিখাবো শুভ, নিজের বাবাকে এভাবে সম্বোধন করে না। উনি মারা গেলে কি তুমি খুব বেশি কষ্ট পাবে মা? আমার মন চাইলে শুভর গালে একটা চড় মারি, কিন্তু মনকে বোঝালাম ও মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে আছে। শুভ আবারও বলল, ওনাকে তুমি ছেড়ে দাও মা, ওনার চরিত্রে সমস্যা আছে। আমি তোমাকে প্রমাণও দিতে পারি। আমি এবার আর সহ্য করতে পারলাম না। শুভর গালে একটা চড় বসিয়ে দিলাম। চুপ থাকো বেয়াদব ছেলে। শাইনা নিজের ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। কিছুতেই সে আজ দিনের ঘটনা বলতে পারছে না। ওই ছেলে নিশ্চয়ই পাগল। অবশ্য ওটা তো পাগলেরই জায়গা। কেন যে ওর মা ওকে নিয়ে গেল ওখানে? শারিনা মনে করার চেষ্টা করে, ও নাকি মাঝে মাঝে খুব কাঁদে। কই, ওর তো মনে পড়ে না। এইসব ভাবতে ভাবতে শারিনা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ দরজার টোকা দেওয়ার আওয়াজ শুনে শারিনার ঘুম ভাঙে। ও ঘরের আলো জ্বালে দেখে দরজা খোলাই। তাহলে এমন অদ্ভুত আওয়াজ আসছে কোত্থেকে? শারিনা খেয়াল করলো আওয়াজটা কেউ কাচের উপরে করেছে, ওর রুমের জানলার কাছে। ও ভয় পেয়ে গেল। ওদের বাসার 7 তলায়, আর আশপাশে কোনো বাড়ি নেই। তাহলে জানলার কেউ কিভাবে আওয়াজ করবে? শারিনা রুম থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু বের হওয়ার সময়ই ড্রেসিং মিররের চোখ পড়ায় সে অবাক হয়ে গেল। সেই আয়নায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে ভিতরে থেকে কিছু বলতে চেষ্টা করছে, কিন্তু কোনো আওয়াজ আসছে না। তাই সে জোরে জোরে আয়নায় নক করছে। ওই ছেলেটি হাসপাতালে শারিনার হাত ধরে টানাটানি করছিল। শারিনা ভয়ে অজ্ঞান হয়ে গেল। চলবে, দ্বিতীয় পর্বে গল্পটি শেষ হয়ে যাবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষায় থাকুন। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।